এদিকে আবার দেশে ফেরার তারিখ ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৩ মাস পরে আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সহ বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানের সাথে হাত মিলিয়ে অতি দ্রুত দেশে ফিরবেন তিনি। নতুন ফাঁস হওয়া কল রেকর্ডে এমনই গোপন তথ্য ফাঁস করেছেন শেখ হাসিনা। যখন সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তার ইউটিউবে আপলোড করেন, স্বাভাবিকভাবে জনমনে একটা ভয় আতঙ্ক তৈরি হয়। আর এমনি তো শেখ হাসিনার নামটার মধ্যে কিন্তু একটা ভয় আছে। আপনি দেখবেন যারা এই নামটা নেয় মোটামুটি চেহারার মধ্যে খুব শক্ত করে সাহস রাখার চেষ্টা করে, কিন্তু ভয় পায়। বাংলাদেশে ফিরবেন, কারণ এই দেশে তো শেখ হাসিনা জনগণের জন্য রাজনীতি করেন। উনি চান না কখনো যে ওনার জন্য এই দেশের মানুষের একজন মানুষের কোনো ক্ষয়ক্ষতি হোক। আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা। জনগণের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, সরকার হয়তো বিচার ব্যবস্থার মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে এই পদক্ষেপ নেবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার প্রধান, সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে। ইসকন সারা জীবনের জন্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে, সেই সাথে সাথে কিন্তু ভারতও বিশাল এক চাপে পড়ে গেছে। যুক্তরাষ্ট্রে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলফিল ভাবে সাপোর্ট করতে চলেছে। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং। আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার জন্য রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটি একটু স্কিপ করবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বেসিক্যালি আপনি যদি বিষয়টা এইভাবে দেখেন, যে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন যেন বাংলাদেশে যেন কোনো রক্তপাত না হয়, বাংলাদেশে কোনো যেন লাশ না পড়ে, কোনো রক্তপাত না হয়, সেই জন্য কিন্তু উনি স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। সো আবার বাংলাদেশে যখন এরকম পরিস্থিতি হবে, যখন কোনো রক্তপাত হবে না, কোনো সংঘর্ষ হবে না, সংঘাত হবে না, কোনো মানুষের জানমালের ক্ষতি হবে না, তখন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। কারণ এই দেশরত্ন শেখ হাসিনা জনগণের জন্য রাজনীতি করেন। উনি চান না কখনো যে ওনার জন্য এই দেশের মানুষের একজন মানুষের কোনো ক্ষয়ক্ষতি হোক। কারণ এখন যদি উনি বাংলাদেশে আসেন, কারণ এখন বাংলাদেশের এই ফ্যাসিস্ট ইউনূস, সুৎখুর মহাজনের ইউনূসের যেই চারিত্রিক বৈশিষ্ট্য, এখন যদি উনি বাংলাদেশে আসেন তাহলে মিনিমাম বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে 50 লক্ষ লোক এখন ঢাকায় আসবেন। ঢাকায় আসলে এখন যদি প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে একটা বিশাল ধরনের বাংলাদেশে একটি রক্তক্ষয়ী একটি সংঘর্ষ হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা কখনো চান না যে বাংলাদেশে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক বা কোনো জানমালের ক্ষতি হোক। এই জন্য উনি পরিস্থিতি অবজার্ভ করছেন, উনি খুব শীঘ্রই পরিস্থিতি বুঝে বাংলাদেশে ইনশাল্লাহ ফিরবেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। সো আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতেই ভরসা, এবং শেখ হাসিনা হচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। আপনি রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে যে 3টি ফরম্যাট আছে, যে এই 3টি সমূহ সম্ভাবনা, এই 3টি সমূহ সম্ভাবনার মধ্যে আপনি যেইটি বিশ্লেষণ করেন, দেখেন দিন শেষে মানুষ শেখ হাসিনাতে বিশ্বাস করে, শেখ হাসিনাতে আস্থা, এবং শেখ হাসিনাই এদেশের প্রধানমন্ত্রী। প্রথম আমি 3টা ফরম্যাট আছে, 3টা ফরম্যাট নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করে দেখি। যে নাম্বার 1 ফরম্যাট, নাম্বার 1 ফরম্যাট হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্যাসিস্ট সুৎখুর মহাজন ইউনূসের একটি পারস্পরিক একটি বিরোধিতা আছে। কারণ এই সুৎখুর মহাজন ইউনূস হিলারি ক্লিন্টনকে ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেশন করেছিলেন, যেটি ডোনাল্ড ট্রাম্প কখনো মেনে নিতে পারেনি। এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, সেটির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার থেকে টুইট করেছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প নিজে একজন প্রেসিডেন্ট হিসাবে এই ইউনূস বিরোধী। নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে যে এই ফরম্যাটের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে গোয়েন্দা সংস্থার প্রধান হবেন তুলসী গ্যাবার্ড, সে কিন্তু ইসকনের সদস্য, এবং সে খুব একটি জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে, এগুলোর ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিয়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপরে যে ইন্ডিয়া বিরোধী একটি
আন্দোলন বা মুভমেন্ট এবং হিন্দুদের উপরে যে ইসকনের উপরে এবং হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এটি আসলে ইন্ডিয়া এটি মেনে নিতে পারছে না, এবং পৃথিবীর কেউ মেনে নিতে পারছে না, মেনে না নেওয়ারই কথা। তো সেই জন্য আপনার যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, শপথ নেওয়ার পরেই আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে ইউনূস সরকারের উপরে একটা বিশাল চাপ আসছে। এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়া যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে শুধু বলে দেয়, আর কিছু লাগবে না, যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী। আপনারা যারা আছেন, ইউনূসরা যারা আছে, তারা হচ্ছে এই দেশের অসাংবিধানিক এবং জবরদখল করে ক্ষমতা দখলকারী সরকার। এটা আমরা মেনে নিব না। শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে, সাথে সাথে শেখ হাসিনাকে বরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিচ্ছু করা লাগবে না, তার নতুন করে শপথ নেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, সে সব প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করবে। এটি হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনার 3টা অপশনের মধ্যে একটি অপশন, যে সবশেষে এই আন্তর্জাতিক বিশ্বের কাছে শেখ হাসিনাই গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই সাংবিধানিক এবং বৈধ প্রধানমন্ত্রী, এবং এটাই হচ্ছে নাম্বার 1 অপশন। যদি কোনো কারণে এই অপশনটা না হয়ে অন্য কোনো অপশন হয়, সেটা হতে পারে প্রতিবিপ্লব। দ্বিতীয় ফরম্যাটটা হতে পারে প্রতিবিপ্লব। তো প্রতিবিপ্লব হতে হবে কেন? প্রতিবিপ্লবের পথে বাংলাদেশ। প্রতিবিপ্লব বাংলাদেশে যে কোনো মুহূর্তে, এনি টাইম বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে। কেন প্রতিবিপ্লব হতে পারে? আপনি দেখেন, বাংলাদেশের কিন্তু 98% জনগণ, আমি মনে করি অন সাম পয়েন্ট 99% জনগণ এই সৎকুর ফেসিস্ট স্বৈর শাসক ইউনূসের বিরুদ্ধে। আপনি দেখেন, সেনাবাহিনীর একটা বিশাল অংশ এই ইউনূসকে কখনো মেনে নিতে পারছে না। বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে, এগুলো মেনে নিতে পারছে না। তারপরে পুলিশকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দিয়ে যেভাবে মাফ করে দেওয়া হচ্ছে, এটি পুলিশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা। পুলিশ ফুঁসে উঠেছে এই ইউনূস সরকারের বিরুদ্ধে। তারপরে ছাত্র জনতা আপনারা দেখছেন যে কিভাবে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় কিভাবে মারামারি করছে, কি অসন্তোষ সৃষ্টি হচ্ছে। কৃষকরা তাদের ফসলে সার কিনতে পারছে না, কৃষকরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না, রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসছে, মারামারি করছে, শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা, ভ্যান চালকরা সবাই রাস্তায় আন্দোলন করছে, গার্মেন্টস শ্রমিকরা আজকে বেতনের দাবিতে আন্দোলন করছে। এই যে সারা বাংলাদেশের মানুষ, প্রাইভেট কোম্পানিগুলোতে মানুষ চাকরি হারাচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম একদম মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। একটা দুর্বিষহ অবস্থা। কখন কোথায় কি হয়, এই ব্যাপারে মানুষ 24 আওয়ার কনসার্ন, যে কখন যে কি অঘটন ঘটে যায়, কোথায় যে কি ঘটে যায়। এদিকে বাউল সম্প্রদায়ের উপরে, সুফিবাদের সম্প্রদায়ের উপরে হামলা করা হচ্ছে, তাদের মাজারগুলো ভাঙচুর করা হচ্ছে, আনসারদেরকে পিটানো হচ্ছে। মানে এই যে একটা হযবরল অবস্থা, এই অবস্থায় মানুষ থাকতে চায় না, এই অবস্থা মানুষ পছন্দ করে না। মানুষ এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়, মানুষ শান্তি চায়। যেমন শেখ হাসিনার আমলে মানুষ যেরকম অন্তত পক্ষে মানুষের চাকরি ছিল, মানুষের কর্মসংস্থান ছিল, দুবেলা মানুষ ভাত খেতে পেরেছে, শান্তিতে ছিল, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। মানুষ এরকম স্টেবল গভর্নমেন্ট চায়। এই কারণে এই মানুষ, সারা বাংলাদেশের মানুষ প্রায় 99%, আমি বলবো 98 না 99% মানুষ এই ইউনূস সুৎখোর মহাজন ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের প্রতি ক্ষুব্ধ। তারা যে কোনো সময়, এটা আপনি কখন বিস্ফোরণ হবে, কখন জনবিস্ফোরণ হবে, এটাকে বলতে পারবেন না। যে কোনো সময় এই বিস্ফোরণ হবে। আর সেই বিস্ফোরণ হলে, সেই বিস্ফোরণে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয় এবং বাংলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন যদি রাস্তায় নেমে আসে, অন্যান্য সংগঠনগুলো যদি রাস্তায় নেমে আসে, একদম প্রতিবিপ্লব হবে। এই ইউনূসরা যে যেখানে আছে, যেভাবে আছে, গণপিটুনিতে মারা যাবে। নিশ্চিত তারা গণপিটুনিতে মারা যাবে, কারণ তারা পালাতে পারবে না, পালাতে দিবে না লোকজন। বাংলাদেশের জনগণ তাদেরকে পালাতে দিবে না, তারা পালাতে পারবে না। তারা গণপিটুনিতে, এদেশে গণপিটুনিতে মারা যাবে এই ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসর উপদেষ্টা এবং সমন্বয়করা। সো দ্বিতীয় অপশন হচ্ছে যে প্রতিবিপ্লব, যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে। আর যদি প্রতিবিপ্লব হয়, তাহলে সেই প্রতিবিপ্লবে নেতৃত্ব দেবে কে? প্রতিবিপ্লব করবে বাংলাদেশের জনগণ। বা দল হিসাবে বেনিফিশিয়ারি হবে কে? দল হিসাবে ক্ষমতা আসবে কে? আওয়ামী লীগ। কারণ তাদের বিরুদ্ধে এই প্রতিবিপ্লবটা হবে আওয়ামী লীগের প্রতিবিপ্লব। আর প্রতিবিপ্লব হলে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে, সাংবিধানিক সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে আর নতুন করে কোনো শপথ নিতে হবে না, কিছুই করতে হবে না। শুধু
আওয়ামী লীগ এসে ক্ষমতা চালাবে, দেশ চালাবে। দ্যাটস ইট, এর কোনো বিকল্প নেই। তার মানে হচ্ছে যে অপশন যেটাই বিবেচনা করেন না কেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী এট দ্য মোমেন্ট শেখ হাসিনা ব্যতীত আপনারা কাউকে যদি কল্পনা করেন, চিন্তা করেন, সেটি আপনাদের কমপ্লিটলি রং হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোনো বিকল্প নাই। শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই দেশ চালাবে। তারপরে আসেন তৃতীয় ফরম্যাটে আসেন, যে তৃতীয় ফরম্যাট যদি নির্বাচন হয় কি হবে। ধরেন কোন কারণে ইউনূস চিন্তা করলো যে আমার বাঁচতে হবে, আমাকে সেফ এক্সিট নিতে হবে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে। নির্বাচন ঘোষণা করে দিল তাড়াহুড়া করে, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কেন ক্ষমতা আসবে আওয়ামী লীগ? আমি আপনাকে বলি, এই গত 2-1 দিন আগে ভয়েস অফ আমেরিকা একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে তারা একটা সার্ভে করেছে, রিপোর্ট করেছে। সেখানে 57% মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। চিন্তা করতে পারেন, 57% মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে বাকি থাকে কত পার্সেন্ট? 43%। আচ্ছা, যদি 43% মানুষ বাকি থাকে, তাহলে যে ইউনূসের যে বাসুর উপদেষ্টারা, এই যে কিশোর গ্যাংদের সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা যে দল করতেছে, সেই দলে বিএনপির বিশাল একটা অংশ তাদের দলে যোগ দিচ্ছে। তো তাদের দলে যদি যোগ দেয় বিএনপি, তার মানে হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তাটা ছিল সেটি ভেঙে গিয়ে তাদের সাথে যোগ দিচ্ছে। তার মানে হচ্ছে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বিভিন্ন চাঁদাবাজি, গুন্ডামি, দখলদারিত্ব, অত্যাচার, নির্যাতন, হামলা, ভাঙচুর, মামলা এগুলো করার কারণে এমনিতেই সারা বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তাতে ধস নেমেছে। তারপরে আবার যদি নতুন দল গঠন করে এরা, যে আমাদের কাছে তো সব ইনফরমেশন আছে যে কারা কারা যাচ্ছে বিএনপি থেকে, কতজন কেন্দ্রীয় নেতা যাচ্ছে, এগুলো এখন ডিসক্লোজ করলাম না, সময় সাপেক্ষ ব্যাপার। ওরা হচ্ছে বিএনপিতে যাবে, ইউনূসের নতুন রাজনৈতিক দলে যাবে, ছাত্রদের নেতৃত্বে যেটা হবে। তার মানে হচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে। তো বিএনপি যদি ভেঙে যায়, যে বাকি যে 43% আছে, সেই 43% থেকে বিএনপির একটা অংশ জনপ্রিয়তা, নতুন যারা যাবে তাদের কাছে তো কিছু আছে জনসংখ্যা, তাদের সাথে যাবে কিছু অংশ জনপ্রিয়তা। ওইদিকে জামাত আছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, জাতীয় পার্টি আছে, তাদের জনপ্রিয়তা। তাহলে সবকিছু ভেঙে যখন খান হয়ে যাবে, আর এইদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হচ্ছে 57%, তার মানে হচ্ছে যে যেইভাবে আপনি বলেন না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এর কোনো বিকল্প নাই। সো এই জন্য আমি বলবো যে আমাদের দলীয় নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এদেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা আছেন, সবাইকে বলবো কেউ মনোবল হারাবেন না, কেউ মনোবল হারাবেন না। আপনার বাড়িতে হঠাৎ করে ডাকাত আসলো, ডাকাত আক্রমণ করে বাড়ি আপনার দখল করে হয়তো 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য দখল করে রাখতে পারবে। কিন্তু বাড়ির মালিক হিসাবে দিন শেষে জনগণ যখন সজাগ হবে, ডাকাতরা পালিয়ে যাবে, আপনার বাড়িতে আপনিই থাকবেন। এখন যে ইউনূস এই দখল করে, ডাকাতি করে, সন্ত্রাসের মাধ্যমে এই রাষ্ট্র দখল করেছে, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, সেটা আন্তর্জাতিক মহলের চাপে হোক, সেটা প্রতিবিপ্লবের মাধ্যমে হোক, সেটা নির্বাচনের মাধ্যমে হোক, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, এই ডাকাত, ফ্যাসিস্ট, সৎকুর স্বৈরশাসক ইউনূসরা এই দেশ থেকে পালিয়ে যাবে, এই দেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। আপনারা কেউ মনোবল হারাবেন না, একটু ভয় পাবেন না, বিচলিত হবেন না, চিন্তার কোনো কারণ নেই। শুধু ধৈর্য ধরেন এবং যার জায়গা থেকে আসুন, সকলে সম্মিলিত হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি, দেশটাকে আবার পুনর্বিনির্মাণ করার জন্য দেশরত্ন শেখ হাসিনার হাতে এই দেশটাকে আবারও নেতৃত্ব তুলে দেই। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা তার সম্মানটুকু আমরা তাকে ফিরিয়ে দিই। সবাই ভালো থাকবেন, জয় বাংলা। যে খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি পুরো ভারতে ছড়িয়ে দেয়, অথবা ভারতের জনগণের মধ্যে, একটা জিনিস হচ্ছে কি, যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে, এমনকি একটা রেপুটেড প্রতিষ্ঠান হয়, তখন তারা সেই দেশের জনগণের পালস বুঝে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। এই মুহূর্তে ভারত যে বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের একাংশের মানুষদের অবস্থান, ইভেন গণমাধ্যম থেকে শুরু করে রাজপথে, টেলিভিশন টকশোতে ভারত নিয়ে যখন আমরা কথা বলছি, তখন ভারতের জনগণও কিন্তু, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু এগুলো দেখছে। তো দেখার পরে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুরো ভারতের মধ্যে সবার আগে অ্যাকশনে নেমেছে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে। ইভেন ভারত বিরোধিতা ইস্যুতে তারাও একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তো এই সিদ্ধান্তের মধ্যে 2টা শ্রেণীর সবচেয়ে বেশি বলির পাঠা হবে। আমার ধারণা 3টা শ্রেণী, 2টা না 3টা।
নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের ধরেন একটু ভালো চিকিৎসার দরকার হয়, পয়সাটা খুব বেশি নাই, তাদের সবার গন্তব্য কিন্তু ভারত। এটা আপনি আশেপাশে 10 জনের মধ্যে খুঁজলে দেখবেন যে 10 জন লোক যারা বিদেশে চিকিৎসা নেয় এর মাঝখানে 7 থেকে 8 জনই ভারত, 2-1 জন তো সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে যায়। তো এই যে চিকিৎসাধীন অবস্থায় আছে একটা শ্রেণীর মানুষ, পাশাপাশি যারা চিকিৎসার জন্য যাচ্ছে, ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কলকাতা থেকে শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার অধিকাংশ হাসপাতাল। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা চেন্নাই সম্ভবত যাই চিকিৎসার জন্য, কলকাতাতেও একটা অংশ যায়। আর এই ডাক দিয়েছে কে? JN রায় হাসপাতাল। তো তাদের ডাকের পরপর কলকাতার আরো কিছু প্রতিষ্ঠান যারা যেখানে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হয় তারাও কিন্তু আপনার একটা অবস্থানে চলে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে চায়, বাংলাদেশে কিন্তু সব দেশের এম্বাসি নাই, তো আমাদের করতে হয় কি, ভারতের ভিসা নিতে হয়, ভারতে গিয়া সেই যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর আপনার ইন্টারভিউ ফেস করতে হয়। তো এখন যখন এই ভিসাটাও বন্ধ করে দিচ্ছে তখন হচ্ছে কি স্টুডেন্টসদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু আপনার এই ভিসাটা মিস করছে। আরেকটা হচ্ছে ব্যবসায়ীরা, বাংলাদেশের ব্যবসার মধ্যে কসমেটিক্স বলেন, কাঁচামাল বলেন, যাই বলি, ম্যাক্সিমাম জিনিস একদম প্রান্তিক পর্যায়ে যেগুলো আপনি গ্রাম থেকে বাজার থেকে কিনেন, কিছু জিনিস ব্ল্যাকের মাধ্যমে ঢুকছে, কিছু জিনিস লিগেলি ঢুকছে। তো এই যে যেগুলো লিগেলি ঢুকছে যদি এগুলো ধরেন ভিসা না পায় তখন তো এটা আরেকটা ঝামেলা হবে। এখন কেউ কেউ বলবেন যে ভাই বিক্রি করতে না পারলে তো ভারতেরও বিপদ আছে। না, ভারতের বিপদের পরিমাণটা আর আমাদেরটা টোটালি ডিফারেন্ট। তবে আমার মনে হয় যে সরকার এবং ভারত সরকার এবং ইউনুস সরকারের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, বিশাল। আপনি দেখেন সরকার ক্ষমতায় আসার পর ইউনুস সরকারের সাথে মোদির একটা ফোন আলাপ হয়েছে, এরপরে কিন্তু কোনো রকম বৈঠক হয় নাই, কোন রকম অ্যাক্টিভিটিস নাই, ওরকম কিন্তু সুসম্পর্ক তৈরি করা যাচ্ছে না। ইভেন ভারতের গণমাধ্যমগুলো সরাসরি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন এই খেলাটা যেটা আমরা শুরু করছি, এটা শেষটা আসলে কিভাবে হবে? এখন যে মানুষটা ভারতের চিকিৎসাধীন আছেন, 2 মাস থেকে আসছেন, আবার তার যাওয়ার সময় হয়েছে, এখন এই যে ভিসা ইস্যুতে একটা ঝামেলা তৈরি করলো ভারত, পাশাপাশি কলকাতার হাসপাতালগুলো এরকম সিদ্ধান্ত নিচ্ছে, চেন্নাই থেকেও যদি এরকম সিদ্ধান্ত আসে, এটা আসলে কেমন হবে? তো ভারত বেসিক্যালি এই কাজটা কেন করছে? কোথাও না কোথাও আমাদেরকে চিপাই ফেলানোর জন্য, যে ঠিক আছে তোমরা যখন এত ভারত বিরোধিতা করো তো ফাইন, আর তোমরা আইসো না ভারত। এমনকি তারা বলছে তো তোমাদের চিকিৎসার কাজ লাগলে তোমরা পাকিস্তানে চলে যাও, করাচি চলে যাও, অন্য দেশে চলে যাও, তোমাদের দরকার নাই আমাদের কলকাতাতে। তো তাদের এমন সিদ্ধান্ত কি আবার তাদের জন্য যৌক্তিক? না। কলকাতা বলেন, আপনার ভারতের বিভিন্ন জায়গাতেই বলেন, বাংলাদেশি পর্যটক হচ্ছে নাম্বার 1। বিজনেসের কারণে হোক, ঘুরতে যাওয়ার কারণে হোক, চিকিৎসার কারণে হোক, সেখানে বাংলাদেশ বেসিস একটা বিশাল ব্যবসা সেক্টর কিন্তু তৈরি হয়েছে। তো এখন এই যে ঝামেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন ভারত সরকারের উচিত আমাদের সরকারের মাধ্যমে কমিউনিকেশন করে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সম্মান করা। বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই নগ্ন হস্তক্ষেপ এটা কখনোই কাম্য না। কারণ ভারতের তো আর এই দেশের হিন্দুদের ঠিকাদারি দিয়ে রাখা হয় নাই, অথবা ভারত হিন্দু রাষ্ট্র বেসিস কোনো রাষ্ট্র না, তারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাদের সংবিধান অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের অনেক আলেম সম্প্রদায়, অনেক মুসলিমদের মধ্যে যারা প্রথিতযশা ব্যক্তিত্ব আছেন তাদেরকে কিন্তু সরকার গ্রেপ্তার করছে, কারো ফাঁসি হয়েছে। তো দেশে কি এরকম রায়ট সৃষ্টি হয়েছে সৌদিকে এসে হস্তক্ষেপ করছে না পাকিস্তান হস্তক্ষেপ করছে? ভারতের এই ধরনের অতিরিক্ত কার্যকলাপের কারণে বাংলাদেশের মানুষ বিরক্ত, যে এরা মনে করে এরা তালেবর আর আমরা হচ্ছে এদের কি বলা হয় যে ধরেন ভাড়াটিয়া। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতেই এদের এই ভূমিকাগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না। তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে 3 দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে আছে, সো ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি। বাট ভারত সরকারেরও বুঝতে হবে এই দেশের জনগণ কি চায়। এই দেশের জনগণ একটা জিনিসই চায়, তোমার সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, বন্টন হবে সমতার ভিত্তিতে, ব্যবসা বাণিজ্য হবে সমতার ভিত্তিতে। তুমি তোমার দেশ নিয়ে থাকো, আমি আমার দেশ নিয়ে আছি। তো আমাদের দেশেও যারা বিভিন্ন সময় এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা করছি বা বিভিন্ন কারণে, আমরাও কারণেই করছি, অকারণে করছি না, তারপরেও এখন যে সিচুয়েশন, উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, 3টা শ্রেণী খুবই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। এই 3টা শ্রেণী, তো এটার ব্যাপারে সরকারের কনসার্ন করা উচিত। কিভাবে বিষয়টাকে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনে একটা সফর করুক, কইরা অন্তত এই খেলাটা বন্ধ করতে হবে। এটা ভালো কোনো কিছু বয়ে আনবে না। যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন, যারা দেখার নিশ্চয়ই দেখবেন। ভালো থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।